আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। দর্শক, আবারও ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেশ এবং দেশের বাইরে হলে সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তা আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। কাটাল রানী হাসিনার জাপান সফর শেষ হয়েছে, তাই না? তো দেশের ভিতরে আর বাইরে থেকে যে চাপ কাটাল রানীর উপরে, সেই চাপকে সামলানোর জন্য সে তার জাপান আর আমেরিকা আর ইংল্যান্ড সফর এটারে নিশ্চিতভাবে ব্যবহার করবে, তাই না? করবে তো। কিভাবে করবে? এইসব দেশের সরকারের কাছে ছলে বলে কৌশলে সুবিধা আদায় করার জন্য সে চেষ্টা চালাবে, যাতে সে তার অবৈধ ক্ষমতা আরো কিছুদিন চালাই যেতে পারে, তাই না? প্রয়োজন হইলে সে যে কোনো জাতীয় স্বার্থ ভুলুণ্ঠিত করতে পারে কেবলমাত্র গদি রক্ষার জন্য। আমরা সেটা তো খুব ভালো করে জানি, তাই না? তো এইসব সফরে সেজন্য কি কি ফলাফল আসতেছে সেইগুলোকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। এই পর্যন্ত যেই তথ্যগুলো পাওয়া গেছে সেগুলোকে আমাদের এখন অ্যানালাইসিস করা উচিত, তাই না? জাপান সফর যেহেতু শেষ হয়েছে, আমরা আজকে সেটা অ্যানালাইসিস করে দেখবো যে এইখানে সে বাংলাদেশকে কেমনে বেঁচে দিয়ে আসছে। আসেন তাহলে আমরা দেখি সে দেশের কি সর্বনাশটা করে আসছে জাপানে গিয়া। হাসিনা জাপানে একটা দলিল সাইন করছে, আপনারা সবাই তো জানেন, তাই না? যার শিরোনাম হচ্ছে জাপান বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্বের যৌথ ইস্তেহার। এই যে এটা আপনারা অনেকে দেখছেন, এটা ঘুরে বেড়াইতেছে নেটে। এই দলিলের একটা অংশ কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গভীরভাবে স্পর্শকাতর। ওই অংশটা যদি আমরা একটু বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে ক্ষমতা ধরে রাখার জন্য সে কি না করতে পারে হাসিনা। আমাদের খুবই দুর্ভাগ্য, বাংলাদেশে নাকি মেলা বুদ্ধিজীবী, তাই না? তো আমরা নাকি পিনাকি নাকি বুদ্ধিজীবিতার ইয়েতে ভাগ বসাইতেছে, তো এত বুদ্ধিজীবী কেউ কিন্তু এই জিনিসটা ধৈরা কোনো আলাপ করলো না আর কি। হ্যাঁ, বেশি বুদ্ধি তো এই বুদ্ধিগুলো সে কাজে লাগাইছে মোদি আর হাসিনার স্বার্থ রক্ষায় আর কি। যাই হোক, হইতে পারে যে এটা তারা বুঝে নাই, তাই না? কিংবা জেনে শুনে চেপে গেছে। তো আমি কিন্তু ওনাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন তুলতেছি না, কারণ ওনারাই তোলেন আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন। তো সেই জন্যই কইলাম আর কি এটা বেয়াদবি হিসেবে মনে করেন না আর কি। হ্যাঁ, আপনাদের কিন্তু আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগ্নীদের প্রশ্ন করা উচিত যে কেন পিনাকি যেটা কইলো এটা আপনারা ধরতে পারলেন না বাংলাদেশে বৈশা, কি করেন তাইলে সারাদিন? তো আসেন আমরা দেখি এই দলিলে কি আছে। এই দলিলে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, যা বিগ বি এই যে এটা, তো এই নামে পরিচিত, তার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করছেন। হ্যাঁ, তো বলছেন যে এই বঙ্গোপসাগরের সম্মিলিত অঞ্চলগুলোকে কানেক্ট করে একটার সাথে একটা লাগায়া একটা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন গঠনে জাপানের উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করছে। শুনতে একটু কঠিন লাগে আর কি, বাট ইনোসেন্ট মনে হয় যে এটার মধ্যে কোনো ঝামেলা টামেলা নাই, তাই না? তো আমি এই জন্য কই যে ভাষাকে কাটাছেড়া করে পড়তে হয়। আলাপটা শেষ হলে বুঝবেন যে কিভাবে এই দুই লাইনের মধ্যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাওয়ার মতো ভয়ঙ্কর বিষয় লুকায় আছে। তবে এটা বোঝার জন্য আমাদের অনেকগুলো আশেপাশের ঘটনা জানতে হবে, তাহলে আমরা কানেক্ট করতে পারবো, একটার সাথে একটা মিলাইতে পারবো। হ্যাঁ, ওই এক লাইনে কি আছে। হ্যাঁ, ঠিক আছে, আসেন এক এক করে আমরা দেখি, আল্লাহর নামে শুরু করি। হ্যাঁ, গত মাসে রয়টার্সের দিল্লি সংবাদদাতা মনোজ কুমার এই যে এটা ছাপে, হ্যাঁ, বলে যে জাপান বাংলাদেশ একটা ইন্ডাস্ট্রিয়াল হাব বা শিল্পকেন্দ্র যেটারে বলে আর কি, সেটা গড়ে তোলার প্রস্তাব দিচ্ছে। যে শিল্পকেন্দ্রের সরবরাহ ব্যবস্থা বাংলাদেশ থেকে উত্তর পূর্ব ভারত এবং নেপাল এবং ভুটান পর্যন্ত বিস্তৃত হবে। হ্যাঁ, তো জাপানের পিএম কিন্তু গত মাসে ইন্ডিয়া গেছিল। হ্যাঁ, এটা জানেন বোধহয়, নাকি জানেন না? আচ্ছা, ঠিক আছে। তো তখন কিন্তু এটা আলাপ হয়েছে। এই একই সময়ে জাপানি প্রধানমন্ত্রী বঙ্গোপসাগর এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে ঘিরা এই নতুন যে শিল্পকেন্দ্র বা হাব, এটার ধারণা কিন্তু ওইখানে হাজির করেন। ইন্ডিয়াতে যায়, বাংলাদেশে হবে, ইন্ডিয়াতে যায় হাজির করতেছে। কি চমৎকার কথা না, তাই না? আচ্ছা, তো এই সংবাদ প্রতিবেদন অনুযায়ী এই জাপানের প্রাইম মিনিস্টারের ভারত সফরের পরপরই 3টা অবকাঠামোগত প্রকল্পের জন্য জাপান বাংলাদেশের ঋণ সহায়তা অনুমোদন করে। কিন্তু ইন্ডিয়া গেছে, ওখানে বলছে বাংলাদেশে এসে ঋণ সহায়তা অনুমোদন করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মাতার বাড়িতে একটা নতুন বন্দর নির্মাণ। এটা কেন? কারণ এই বন্দর সংলগ্ন ভারতীয় রাজ্যসমূহ, বিশেষ করে যেগুলো ল্যান্ডলক, মানে 7 সিস্টার আর কি, আমরা যেগুলো এই যে এইগুলো আর কি। হ্যাঁ, ল্যান্ডলক কাকে বলে বুঝেন তো? মানে যেটার সাথে সমুদ্রের কোনো সংযোগ নেই।
তো যেই দেশটার সাথে সমুদ্রের সংযোগ নাই, যেমন ধরেন নেপাল, ভুটান, হ্যাঁ, এই দেশগুলো কিন্তু খুব সমস্যার মধ্যে থাকে, অন্যের বন্দর ইউজ করতে হয়, নিজের জমি নাই অন্যের জমি চাষ করে, গনিমে একজন দরিদ্র কৃষক, মনে আছে না? তো ল্যান্ডলক কান্ট্রিগুলো হচ্ছে সেইটা। হ্যাঁ, তাহলে এই যে হাসিনা কিশিদা মানে ওই যে জাপানের প্রাইম মিনিস্টার যৌথ ইস্তেকার হইল, তাতে এখন বোঝা যাচ্ছে যে যেই উদ্যোগের কথা সেই যে বলছিল ইন্ডিয়াতে, তাই না কিশিদা, সেইটা ওই ধারণা থেকে এখন সিদ্ধান্তে উপনীত হয়েছে, তাই না? হ্যাঁ, তো তবে যে পদ্ধতিতে উদ্যোগটা এই সমস্ত, এটা একটা বড় সিদ্ধান্ত, এটারে সবকিছু পাশ কাটায় আগায় নিয়ে গেছে, তাতে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু জিজ্ঞাসার জন্ম দিছে। জাপানের দূতাবাস, জাপানি সরকার যদি আমার এই ভিডিও দেখে থাকেন, দয়া কইরা হ্যাঁ অনুবাদ কইরা আমার প্রশ্নগুলো পড়া নিয়েন, বাংলা জানা তো জাপানি আছে, তাই না? তো শুনে নিন। তো এই জিজ্ঞাসাগুলোর আলাপ করে যদি উত্তর না পাই, তাহলে ধরে নিব কিন্তু ডাল মেকুস কালা হয়। হ্যাঁ, ঠিক আছে? তো সেই প্রশ্নগুলো কি কি, আসেন আমরা আলাপ করি এক এক করে। বাংলাদেশের ভিতরে এই প্রকল্প নিয়ে আলাপ আছে, আলাপ আলোচনা চালু আছে? এটা তো সরকার উৎখাতের আলাপ না, তাই যে করতে পারবেন না, তাই না? না, নাই তো এটা নিয়ে আলাপ। তো এই বিগ বি আলাপ কখন শুরু হয়েছে জানেন? 2014 সালে। হ্যাঁ, জাপানিজরাই এটা প্রথম শুরু করছে, মাতারবাড়ি বন্দরকে কেন্দ্র করে বিগ বির কথা কই শুরু করে। হ্যাঁ, কিন্তু এরপর এই আলোচনা কোথায় যেন হারায় যায়। হ্যাঁ, এটা কোথায় যেন হারায় যায়, এটা হিমঘরে চলে যায়। বাংলাদেশে কখনো এই উদ্যোগকে নিয়ে জনসাধারণের মাঝে কোনো উন্মুক্ত আলাপ, বিতর্ক, পর্যালোচনা এগুলো কিন্তু কখনো হয় নাই। শুনছেন আপনারা? কখনো হয় নাই। এখন প্রায় 1 দশক ধরে, মানে 2014 এখন 2023, তাই না? তো প্রায় 1 দশক এই যে হিমঘরে থাকা এই প্রকল্পের ব্যাপারে জাপান বলতেছে চূড়ান্ত সিদ্ধান্তে প্রায় পৌঁছে গেছে, তাই না? তো বাংলাদেশের জনগণের সম্মতি কোথায়, মতামত কোথায়? এটা তোয়াক্কা করলেন না কেন? কেমনে এরকম একটা সংবেদনশীল জটিল সিদ্ধান্ত কেমনে আপনারা নেন? নাকি ধরেই না হয়েছে যে বাংলাদেশের জনগণের মতামতের আদতে কোনো মূল্য নাই? তাইলে তো এটা হয় যে ভারত আর জাপান পরস্পর আলোচনার টেবিলে বসে প্রকল্পের সিদ্ধান্তগুলো নিছে, যেখানে কার্যত আসলে বাংলাদেশ অনুপস্থিত, কারণ বাংলাদেশের জনগণ অনুপস্থিত। বাংলাদেশের জনগণ জানে না এই বিষয়টা নিয়ে, কোনো আলাপ হয় নাই। যে বাংলাদেশের জনগণের মতামতের তোয়াক্কা না কইরাই কিন্তু পাকিস্তানি শাসকদের আমরা জয় বাংলা করে দিছিলাম, তাই না? তো এতদিন পরে সেই সকল স্বাধীনতা, যে স্বাধীন কয়, মুক্তিযুদ্ধ কয়, তো এত কিছু হয়ে যাওয়ার পরে তো তাইলে এখনো বাংলাদেশের জনগণের মূল্য কোথায়? নাই তো। আমরা অপ্রয়োজনীয়, আমরা কেউ না। আমার দেশ নিয়ে সিদ্ধান্ত হবে, আমরা কেউ না, বাংলাদেশের জনগণ কেউ না। মহাযন্ত্রণা, আর এটা নিয়ে কিছু কোয়া যাবে না। 2 নাম্বার, এটাতে কিন্তু আমাদের সার্বভৌমত্বের অবজ্ঞা হয়েছে। জাপানি প্রধানমন্ত্রী নিজেই বাংলাদেশের উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলোকে নিয়ে এই একটা একক অর্থনৈতিক অঞ্চলের ধারণা বলছে, তাই না? একটা সাধারণ অর্থনৈতিক অঞ্চল, এটা মানেই অভিন্ন স্বার্থে নিজের সার্বভৌমত্বকে কিছুটা বিসর্জন দেওয়া। এটা কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা কনসেপ্ট। আমি আমার সার্বভৌমত্বের কিছু অংশ বিসর্জন দেব। কমন কারেন্সি হলে তাই হয়, আমার সার্বভৌমত্বের কিছু অংশ আমি বিসর্জন দিই। কিন্তু উত্তর পূর্ব ভারত বলে কি কোনো স্বতন্ত্র সার্বভৌম রাষ্ট্র আছে? নাই তো। এই অঞ্চলটা তো ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ, তাই না? তাহলে এই উদ্যোগ মূলত 2টা অসম অংশীদার ভারত এবং বাংলাদেশের মধ্যে উদ্যোগ, আর এটা আমাদের শুনতে হচ্ছে জাপানের কাছ থেকে। ইকোনমিক সাইজ বলেন, জনসংখ্যার আকার বলেন, দেশটার ভার বলেন, তার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বলেন, তার রাজনৈতিক এবং সামরিক শক্তি বলেন, তার আঞ্চলিক বা বৈশ্বিক প্রভাব বলেন, বা ইন্ডিয়ার সাথে বাংলাদেশকে তুলনা করা যায়, কোনো সামঞ্জস্য তো নাই, তাই না? তো তাইলে বাংলাদেশকে এইভাবে একটা সাধারণ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ঢুকায় দেওয়ার অর্থ দাঁড়াবে বাংলাদেশকে জোরপোর করে ভারতের সাথে অঙ্গীভূত করা। এটা গভীর পরিতাপের বিষয় জাপান, যে আপনারা আমাদের সার্বভৌমত্বের একটা অংশ বিসর্জনের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করেননি, এবং এই ধরনের উদ্যোগের এটা একটা অনিবার্য ফল, আমাদেরকে এরকম একটা অসম একটা চুক্তির মধ্যে ঢুকায় দেওয়া। এবার আসেন 3 নাম্বার, লাভ ক্ষতির আলাপ করি। তো এই যে বিগ বি, এটা কেন্দ্রস্থল তো মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। হ্যাঁ, তো এইটা নির্মাণে জাপানি সরকার অর্থায়ন করবে, খুব ভালো কথা। প্রকল্প অনুযায়ী ভারত এই সুবিধার প্রধান ব্যবহারকারী হবে, তাই না? তাইলে ঋণ পরিশোধের দায়ভার কার? বাংলাদেশের জনগণের। ইন্ডিয়া এটা সুবিধাভোগী, ঋণ নিবে বাংলাদেশ, বাংলাদেশের জনগণ শোধ করবে, আর ইন্ডিয়া মধু খেয়ে চলে যাবে। কি মজা!
আমরা তো জানি না এই প্রকল্পের লাভ ক্ষতি কিরকম হয়েছে, বিশ্লেষণ তো আমরা দেখি নাই, তাই না? এটাও তো জানি না যে বাণিজ্যের ক্ষেত্রে অর্থনৈতিক কেন্দ্রটা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবে কিনা, এটাও তো জানি না, তাই না? ফলে এই যে উদ্যোগের কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এটা তো আমাদের জন্য একটা অজানা বিষয়। এখন কি হবে যদি মাতারবাড়ি বন্দরকে ঘিরা এই শিল্প কেন্দ্রটা অর্থনৈতিকভাবে অকেজ হইয়া যায় এবং শেষমেশ ভারতের কেবল ট্রানজিটের জন্য ব্যবহার করা হয়, তাহলে কি হবে? আমরা দেখছি না শ্রীলঙ্কায় হাম্বানটোটোতে কি হয়েছিল, তাই না? বানায় রাখছে একটা বিশাল বড় বন্দর, কোনো কামে আসে না, কোনো আয় নাই, খরচা আছে, ঋণ করে বানাইছে। এইখানে এই যে ল্যান্ডলক ভারতের উত্তর পূর্ব রাজ্যসমূহ, তাইলে তো বঙ্গোপসাগরে প্রবেশাধিকার পাবে, জাপান বিনিয়োগ ফেরত পাবে, বাংলাদেশকে ঋণ পরিশোধের বোঝা বইতে হবে এবং ভারতের কাছে সার্বভৌমত্ব হারানোর ঝুঁকিতে থাকতে হবে। কি চমৎকার কথা না রে ভাই? হ্যাঁ, কি দিয়ে কি হয়ে যাইতেছে আমরা কিছুই জানি না। 4 নাম্বার, ইন্ডিয়া এটা নিয়ে কি কি করতে পারে, এটা আমাদের সবসময় এটা কনসিডার করতে হয়। যে কোনো বিজনেসে কিন্তু এটা কনসিডার করতে হয় যে কি কি সমস্যা আসতে পারে, থ্রেট কি কি। তো ধরেন এমনকি যদি বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে যে উত্তর পূর্ব ভারত থেকে আনা কাঁচামালগুলো ব্যবহার করার মাধ্যমে এই শিল্পকেন্দ্রের প্রকল্পটা বাস্তবায়িত হয়, তাহলে ভারত থেকে এই ধরনের কাঁচামালের যে নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকবে, এটা কি কোনো নিশ্চয়তা আছে? কই সেটা? নেপালকে জিজ্ঞেস করেন, উত্তর পাওয়া যাবে। ভারতের কাছে মাথা নত না করার জন্য ভারত নেপালের উপরে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করছিল না? করছিল তো, মনে আছে না? এটা মনে করাই দিই, নেপাল কিন্তু হিন্দু প্রধান দেশ, হ্যাঁ, হিন্দু দেশ আর কি একটা, মানে মোটামুটি ধরেন প্রায় সবাই হিন্দু ধর্মের। তার সাথে দেখেন হিন্দুত্ববাদী ভারতের আচরণ, আর আমরা তো ইন্ডিয়ার সিলেবাসের বাইরে, তাই না? কাটারানি জয় বাংলা হয়ে গেলে ইন্ডিয়া কি করে আমাদের সাথে দেখেন, কয়া রাখলাম। হ্যাঁ, তো এই যে বিগ বির উদ্যোগে নেপালের মতো ঘটনা যে হবে না, সেটা আপনি কিভাবে নিশ্চিত করে জানলেন? আছে কোনো নিশ্চয়তা? নাই তো। আচ্ছা, 5 নাম্বার আসেন, বিরোধ নিষ্পত্তি। আর যে কোনো চুক্তিতে একটা বিরোধ নিষ্পত্তির একটা বিষয় থাকে, তাই না? অসম পক্ষের মধ্যে যখন বিরোধ নিষ্পত্তি তুলনামূলকভাবে ছোট পক্ষের জন্য সবসময় কঠিন হয়। অনেক আগে থেকে ভারতের সঙ্গে বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশের কিন্তু তিক্ত অভিজ্ঞতা আছে। আমি কিন্তু এটা বানায় বলতেছি না, সলিড এভিডেন্স, জানেন তো এটা, না? আগে বলছি আপনাদের, তারপরে আমি আবার মনে করাই দিই। 90-এর দশকে বাংলাদেশি ব্যাটারি কোম্পানি, সম্ভবত রহিম আফরোজ, হ্যাঁ, এটা ব্যাটারি ইন্ডিয়াতে যাইতো প্রচুর পরিমাণে। তারপরে ভারত একটা অ্যান্টি ডাম্পিং শুল্ক চাপায় দেয়। হ্যাঁ, অ্যান্টি ডাম্পিং শুল্কের বিরুদ্ধে মামলা করে রহিম আফরোজ ইন্ডিয়ান আদালতে, এবং ইন্ডিয়ান আদালত রহিম আফরোজের বিরুদ্ধে রায় দেয়। তখন কিন্তু খালেদা জিয়া সরকার ক্ষমতায় ছিল, তো রহিম আফরোজ ইন্ডিয়ার বাজার দখল করে ফেলছিল প্রায়। তো শেষ পর্যন্ত বাংলাদেশটা এই বিষয়টাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTOর সহায়তায় বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় শরণাপন্ন হইতে হয়েছিল। ওই সময় ভারত কিন্তু মামলা হারে যাওয়ার ভয়ে ছিল, হ্যাঁ, এবং পিছু হটছিল কিন্তু, হ্যাঁ। এবং WTO জানিয়েছে যে এই অ্যান্টি ডাম্পিং শুল্ক এটা অপসারণ করে আমরা এই বাংলাদেশের সাথে আমরা দ্বিপাক্ষিকভাবে এটা সমাধান করে নেব, করছিল, হ্যাঁ। তো WTO একটা বৈশ্বিক বহুপাক্ষিক বাণিজ্যের সংস্থা। বাংলাদেশ সঠিকভাবে এই সংস্থাকে বিরোধ নিষ্পত্তির জন্য ব্যবহার করছিল এবং ন্যায্য আচরণ কিন্তু একটা পাইছিল। আমরা কিন্তু জানি না যে বাংলাদেশ আর ভারতের মধ্যে বিরোধ মেটানোর জন্য বিগ বির এই উদ্যোগে কি ধরনের ব্যবস্থা থাকবে। তৃতীয় পক্ষকে ইনভলভ করার ব্যবস্থা থাকবে, মানে আমরা কি বিশ্বাস করতে পারি যে ইন্ডিয়ার সাথে বিরোধ নিষ্পত্তির জন্য আমাদের এমন একটা তৃতীয় পক্ষ, শক্তিশালী তৃতীয় পক্ষ থাকবে যে আমাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে? আদানির সাথেই দেখেন না যে আমাদের সাথে তো ঝামেলা হয়েছে চুক্তি নিয়ে, তাই না? তো মিটছে ঝামেলা, মিটে নাই তো, তাই না? মিটবে না, লিখে রাখেন। 6 নাম্বার, এরপর আসেন ভূ রাজনৈতিক বিবেচনা। খুব মজার কিন্তু, মানে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে যে এই বিগ বি উদ্যোগটা মূলত ভারতের শান্ত এবং স্থির কূটনীতির বিজয়, যে কূটনীতি অনুযায়ী ভারত বাংলাদেশে চীনের স্থলাভিষিক্ত হিসাবে জাপানকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে আমাদের অঞ্চলে। মানে বর্তমানে ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে তারা মনে করে যে বাংলাদেশে চীন ঢুকে যাচ্ছে, তো এখন চীনের বদলে ইন্ডিয়ানরা মনে করছে আমি জাপানরে ঢুকাই দিতে পারছি, কি মজা। হ্যাঁ, তো ইন্ডিয়ানরা যে এই উল্লাস করতেছে এটা তো উপেক্ষা করা যায় না, তাই না? মানুষ উল্লাস করে কখন? জিতে গেলে উল্লাস করে। তো এই চুক্তিতে জিতছে ইন্ডিয়া, তাই উল্লাস ইন্ডিয়ানদের। চুক্তি সই করলো কাঁঠাল রানী আর জাপান, আর উল্লাস করতেছে ইন্ডিয়া, কি চমৎকার। আর বুঝাই দেওয়ার দরকার আছে যে এই চুক্তি কার পক্ষে গেছে। জাপানকে প্রশ্ন করতে চাই যে এই প্রকল্পের উদ্যোগকে যে আপনি জাপান যে সিদ্ধান্ত পর্যায়ে আগায় নিয়ে গেলেন,
তো আপনারা কি ইন্ডিয়ার পক্ষ হইয়া এই বিশাল ভূ রাজনৈতিক দাবা খেলায় বাংলাদেশকে একটা স্রেফ গুটি হিসাবে দেখতেছেন? প্রধানমন্ত্রী কিশিদা, জাপানের প্রধানমন্ত্রী, আপনি বলছেন হ্যাঁ যে ভারত মূলত অপরিহার্য, ইনডিসপেন্সেবল। এই যে দেখেন, হ্যাঁ আমরা এই প্রসঙ্গে পরে আসবো যে তাইলে কেন জাপান সবসময় ভারতের স্বার্থকে প্রাধান্য দেবে। 7 নাম্বার, সময়টা দেখেন। বিগ বি সিদ্ধান্তের পর্যায়ে নিয়ে আসার জন্য সময়টা কিন্তু যথেষ্ট সন্দেহজনক। আগামী 9 মাসের মধ্যে বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করতেছি আমরা, তাই না? তো তাইলে কেন বর্তমান সরকারের অধীনে উদ্যোগটা চূড়ান্ত করে এত তাড়াহুড়া? হ্যাঁ, এই যে সদ্য সাবেক জাপানি রাষ্ট্রদূত যে বলছে 2018 সালের নির্বাচনে আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করে ক্ষমতায় আসছে, এটা উনি কোনোদিন শুনেন নাই। হ্যাঁ, তো বাংলাদেশের জনগণ যখন অধীর আগ্রহে ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করতেছে, তখন এমন একটা প্রকল্পের উদ্যোগে বাংলাদেশের বর্তমান সরকারের হাতে একটা মোক্ষম অস্ত্র তুলে দেবে। তো জাপান, আপনি তো নিজেই জানেন যে এই সরকারের কোনো বৈধতা নাই, তাই না? আপনার অ্যাম্বাসেডার বলছে যে সরকারের বৈধতা নাই এবং এই উদ্যোগটা আসন্ন নির্বাচনে অবৈধ সরকারকে ভোট চুরিতে সহায়তা করবে। আসন্ন নির্বাচনে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত না হওয়া পর্যন্ত কি আপনি অপেক্ষা করতে পারতেন না? আপনি অপেক্ষা করতে পারতেছেন না কেন? তো এটা তো আপনার প্রশ্ন, জাপানকে তো এই উত্তরটা দিতে হবে। আজকে দিতে না পারলেও পরে এক সময় দিতে হবে, আপনাকে এই প্রশ্নের মুখে পড়তে হবে। আগেই বলছি, ভারতের গণমাধ্যম দাবি করছে জাপানের এই উজ্জ্বল ভারতের নীরব কূটনীতির একটা বড় সাফল্য। এটা হইতে পারে যে ভারত জাপানকে এই কাজে প্রলুব্ধ করছে এবং জাপানও ব্যবহৃত হয়েছে তাদেরই ভাষায় ইনডিসপেন্সেবল, অপরিহার্য, ইন্ডিয়ার কাছ থেকে সুদৃষ্টি পাওয়ার আশায়। এটাও হইতে পারে যে জাপান ইচ্ছাকৃতভাবে ইন্ডিয়ার সাথে হাত মিলাইছে চীনকে কোণঠাসা করার জন্য, আর মাঝখান থেকে বাংলাদেশ জয় বাংলা হয়ে যাইতেছে। এই জন্যে হাসিনার সাথে স্বাক্ষরিত কিশিদার যৌথ ইস্তাহার বাংলাদেশের জনগণের কাছে অগ্রহণযোগ্য। আমরা চাই না যে বাংলাদেশের জনমানুষের মনে জাপানের ভূমিকা নিয়ে একটা নেতিবাচক ধারণা গড়ে উঠুক। আশা করব জাপান সরকার এই যৌথ ইস্তেহার বাস্তবায়ন স্থগিত করবে, যাতে করে বাংলাদেশের জনগণ একটা মুক্ত গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিকভাবে মুক্ত আলোচনা করে তাদের মতামত জ্ঞাপন করতে পারে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাস্টেনেবল আর্থসামাজিক ভবিষ্যৎ এই ধরনের উদ্যোগে সম্পূর্ণভাবে নিশ্চিত হয়। এইটা আবার মনে করেন না যে আমরা আঞ্চলিক সহযোগিতার বিরোধী, কোনোভাবেই না। আমরা নিশ্চিতভাবে আঞ্চলিক সহযোগিতার বিরোধী না, বরং বাংলাদেশের বিপরীত দৃশ্য আমরা দেখতে পাই। বাংলাদেশে 1970-এর দশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার উদ্যোগ কিন্তু গ্রহণ করছিল, পরবর্তীতে এটা সার্কের রূপ নিয়েছিল। আমরাও নতুন সুযোগ সুবিধা কাজে লাগায় বৈশ্বিক ভ্যালু চেইনের বৃহত্তর এবং বর্ধিষ্ণু ভূমিকা রাখতে কিন্তু আগ্রহী। কিন্তু এসব ক্ষেত্রে যে কোনো মাল্টিন্যাশনাল অনেক রাষ্ট্রকে নিয়ে যে উদ্যোগ, সেখানে অন্য পক্ষগুলোর মতো আমাদের কিন্তু পূর্ণাঙ্গ এবং সমান ভূমিকা এবং এই উদ্যোগে যেন আমাদের স্বার্থের প্রতিফলন থাকে, এটা কিন্তু অপরিহার্য শর্ত। বাংলাদেশের জনগণের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা হইতে হবে। এর উপরেও থাকতে হবে, যেহেতু আমরা ছোট শক্তি, ক্ষুদ্রতর শক্তি, সেই হিসাবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় বহুজাতিক সুরক্ষা বা গ্যারান্টি, ইন্ডিয়ার সাথে আমরা ডিল করতে পারবো না। আপনাদের গ্যারান্টি দিতে হবে ইন্ডিয়া কথা শুনবে। এই উদ্যোগটা যেন শুধুমাত্র জাপানের আর্থিক সহায়তায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা দ্বিপাক্ষিক অ্যারেঞ্জমেন্ট না হয়, সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এতে অন্যান্য আঞ্চলিক দেশ, বিশেষ করে নেপাল এবং ভুটানের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, কারণ আপনারাই বলছেন এটা নেপাল ভুটানের কাজে লাগবে, তো তাদের অংশগ্রহণ কোথায়? আমরা এই 7টা কারণে জাপানি কর্তৃপক্ষকে, জাপান সরকারকে অনুরোধ করতেছি, যতদিন পর্যন্ত একটা সুষ্ঠু, স্বাধীন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সঠিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হয় এবং আমাদের দেশের রাষ্ট্রের নাগরিকরা যতদিন পর্যন্ত না এই প্রকল্প উদ্যোগের ব্যাপারে চিন্তা, আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করার সুযোগ না পায়, ততদিন পর্যন্ত আপনাদের এই প্রকল্প উদ্যোগকে স্থগিত রাখেন। আগামীর বাংলাদেশের সামনে প্রশ্নের মুখে পড়বেন না, এটা আমাদের অনুরোধ বলেন, পরামর্শ বলেন, যাই বলেন। আমরা আমাদের প্রশ্নের জায়গায় ফয়সালা না হওয়া পর্যন্ত এই কাজে যাব না। আপনারা বুদ্ধিমান মানুষ, আমার তোলা প্রশ্নগুলো ভ্যালিড, আপনারা সেটা বুঝেন। আমি আজাইরা কোনো প্রশ্ন তুলি নাই, এইবার বাংলাদেশের বুদ্ধিজীবীদের বলি। হ্যাঁ, তো আপনারা তো সারাক্ষণ চিন্তায় থাকেন পিনাকি আমাদের জায়গা দখল করে নিল, তো এটা নিয়ে কথা বলেন, দেখাই দিলাম তো কিভাবে কথা বলতে হবে, তাই না? লেগে যান।